নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আপনাদের কথা, সাধারণ মানুষের কথা, পর পর নানান ঘটনা, সেই সমস্ত তথ্য কথা তুলে ধরবো আপনাদের সামনে এবং তারই সঙ্গে আপনাদের বক্তব্য, আপনাদের প্রশ্নের উত্তর রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক দলের নেতাদের এবং তারই সঙ্গে বিশিষ্ট অতিথিদের কাছ থেকে আমরা তুলে ধরবো আবারও আপনাদের সামনে, এবং তাই আমাদের এই আয়োজন জনগণমন। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের শুরু করবো আলোচনা। আজকের বিষয় আপনারা জানেন ইতিমধ্যেই পর দুটি ঘটনা ঘটে গেছে 48 ঘন্টার ব্যবধানে। কি অর্থাৎ গণপিটুনি, প্রহার এবং তারপর মৃত্যুর ঘটনা বউবাজার এবং সল্টলেক। আর এখান থেকেই উঠছে প্রশ্ন, কি প্রশ্ন উঠছে সেদিকে আমরা একটুখানি নজর দিয়ে নেব। জানিয়ে আমরা আলোচনা করব এই ঘটনা থেকে কোন মানসিকতা থেকে পিটিয়ে খুনের ঘটনা, এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এবং তারই সঙ্গে এরপর যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, কেন শহরে বারবার পিটিয়ে খুনের অভিযোগ উঠছে, এবং আলোচনা করব কেন আইন হাতে তুলে নেওয়া হচ্ছে, কেন এই প্রবণতা, কেন 45 মিনিট সময় লাগলো পুলিশের শুধুমাত্র দরজা খুলতে, অর্থাৎ তাদের ঢুকতে কেন বাধা দেওয়া হয়েছিল, এই প্রশ্নও কিন্তু উঠছে। পরপর এই প্রশ্ন এবং তারই সঙ্গে আরো একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এই হোস্টেলে কিন্তু যাদের অবস্থান ছিল তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধু তাই নয় প্রাক্তনীদের অবস্থানও ছিল। আর এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা, রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি নেতা, এবং রয়েছেন আরজিনা বেগম, কোরপান শাহ স্ত্রী, এবং রয়েছেন আজহারউদ্দিন শাহ, কোরপান শাহর ছেলে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায়, রয়েছেন শুভদীপ আচার্য, প্রযুক্তি বিশেষজ্ঞ, রয়েছেন প্রথমা চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে এই আলোচনায়। আপনাদের প্রত্যেক কাছে আসবো এবং তারই সঙ্গে ঘটনা আপনাদের সামনে যা তুলে ধরবো, যেখান থেকে ইতিমধ্যে প্রশ্ন ওঠা তো রয়েছে, এবং তারই সঙ্গে প্রতিবেদন, মূলত কেন এই ঘটনা, কি তথ্য উঠে আসছে এবং সাধারণ মানুষের বক্তব্য ঠিক কি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, সঙ্গে বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধি, যে তথ্য এবং প্রশ্ন তুলে ধরেছে আপনাদের সামনে সবার আগে। আমাদের যেসব জায়গাগুলো রাখা হয়, যেসব হোস্টেলগুলো থাকে, তাদের কীরকম কালচার, ইন্টারনাল কালচার কীভাবে ডেভেলপ হচ্ছে। দুটো ছেলে ধরুন ভালো জায়গা থেকে এসেও ভালো সংস্কার পেয়ে এখানে এসে চেঞ্জ হয়ে যায় কিছু সংখ্যক স্টুডেন্টের সঙ্গে মিশতে। তো এটার জন্য আই থিঙ্ক আমার মনে হয় যে কলেজ বডি আছে তাদেরকে ইনভলভ হওয়া উচিত এবং তাদের এই পার্টিকুলার জিনিসগুলোর ওপর আলোকপাত করা উচিত, দেখা উচিত যে কীভাবে এদের মানসিকভাবে আস্তে আস্তে মানসিক বিকৃতি ঘটছে এদের। There are certain delinquencies that are going on nowadays. ডেলিংকুয়েন্সি থেকে অনেক সময় হয়, অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকে হয়, অনেক সময় টিপিক্যাল ফ্রাস্ট্রেশনস থেকে হয়, আবার অনেক সময় মনে হয় যে আই এম ফিলিং ভেরি বোর্ড, সো আই ওয়ান্ট টু ডু সামথিং লাইক দিস, সো স্যাটিসফ্যাকশন, ইয়া। Ragging is totally unacceptable. Fashi is the most. Fashi দিয়েও কোনো লাভ নেই আলটিমেটলি। লাইক ইটস নট লাইক ফাঁসি দিলে তো একবারেই দে ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড দ্য পেন। উই শুড ডু সামথিং যাতে ওরা পেনটা ফিল করতে পারে। আর এই যে যাদের মেন্টালিটি এরকম হয় তারা অ্যাকচুয়ালি তাদের নিজের মেন্টাল পিসের জন্য এগুলো করে। অ্যাকচুয়ালি মানে দেখছে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করে, দেখছে যে রাস্তার মধ্যে এরকম আছে, তারা জানে না যে মানে অপর দিক থেকে কোনো কিছু বলতে পারবে না, করতে পারবে না, একজন পেয়েছে গ্যাং মেরে দিয়েছে। এটা হচ্ছে ব্যাপার। আলোচনায় আসবো কোরপান শাহ স্ত্রী এবং কোরপান শাহ ছেলে আমাদের সঙ্গে রয়েছেন আরজিনা বেগম। প্রথমে তার কাছে আসবো। 10 বছর হয়ে গেছে আপনার স্বামী চলে গেছেন এবং সেই ঘটনা, তারপর আবারও পিটিয়ে মারার ঘটনা, আপনি কিভাবে দেখছেন? আমি ভেবে দেখছি যে এরকম করতে করতে বহুত মানুষ কি এরকম মারা যাবে। আজ আমার 10 বছর আগে আমার স্বামীকে মেরে জীবনে আমাদের সুখটাই কেড়ে নিয়েছে, আমার বাচ্চাদের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। আবার এই 2024-এ ফির একটা তার সন্তানহারা বাবাকে যে পিটিয়ে মেরে দিয়েছে, তাদেরও সুখ শান্তি সব চলে যাবে। কিন্তু ওরা কি শাস্তি পাবে না? ওদের তো শাস্তি দিতেই হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, আর এই প্রশ্নের উত্তর খোঁজার শুধু চেষ্টা করছি না আমরা, এর সমাধানই বা কোন পথে সেটাও কিন্তু আমরা মূলত খোঁজার চেষ্টা করছি। আজহারউদ্দিনের কাছে যাব। আজহারউদ্দিন, বাবা চলে গেছেন, 10 বছর হয়ে গেল, তারপর আবারও একটা ঘটনা, তুমি ছেলে হিসেবে কোন চোখে দেখছো? মানে খুব কষ্টের মধ্যে আমি খুব আছি, আমার তো খুব কষ্ট লাগে বাবার কথা। আবার একজনের যদি বাবা যদি এরকম কষ্ট দেয় আরও তো কষ্ট লাগবে, তারা তো আমার মতো বয়স ছেলে আছে, ওনার তো ছেলে আছে, তারও তো কষ্ট হবে। আমার তো কষ্ট হয় খুব বাবার কথা মনে করলে।
এরকম কিন্তু এখানে বিচার চায়। এই জন্য বিচার করলে অনেক এরকম যদি অত্যাচার হয়, পিটিয়ে সব সময় মারপিট ঝগড়া হবে, ভালো না এগুলো। প্রদীপ্ত, ভালো এই ঘটনা যেন মানে বারবার করে চলে আসা, এবং আমরা যদি দেখি যে 48 ঘন্টার ব্যবধানে কিন্তু দুটি ঘটনা ঘটলো, এবং এরই সঙ্গে আমরা যখন আলোচনা করছি পরপর তথ্য তুলে ধরছি যে পর কিন্তু এই ঘটনার ধারাবাহিকতা যেন কোথাও থামতে চাইছে না। কেন? না, এরা মানে বিবেকানন্দের দেশে থেকে বিবেকানন্দের আদর্শকে যদি আদর্শ না করে নেয়, প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত না হয়, তাহলে এই ধরনের ভেক শিক্ষার সত্যি কোনো দরকার নেই। একদম সহনশীলতার একদম ন্যূনতম মাত্রা নেই যে কিভাবে ব্যবস্থাপনার মধ্যে আসতে হবে। চূড়ান্ত নিন্দনীয়, প্রচণ্ড কষ্টের, এবং এদের যারা যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা এমন রাজ্য নয় যে রাজ্যে অ্যান্টি লিঞ্চিং বিল পাস করার পরে আবার উইথড্র করে নিতে হয়। আমাদের এখানে 2019 সালে অ্যান্টি লিঞ্চিং বিল পাস হয়েছে। এটা আসাম নয়। কঠোর শাস্তি দাবি আমি জাস্ট বলিনি, আমি একটু করে রিয়াকশন নিয়ে আমি আবার প্রত্যেকের কাছে আসবো অবশ্যই করে। 14 জন ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তরুণ জ্যোতি। আচ্ছা, আমি না কোনো ফিলোসফিক্যাল কথা বলবো না, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি। দেখো, 2018 সালে সুপ্রিম কোর্ট বলেছিল প্রত্যেকটা রাজ্যকে যে মব লিঞ্চিংয়ের ক্ষেত্রে অ্যান্টি লিঞ্চিং ল বানানোর কথা। 2018 সালে সেটগুলো দেরি করলো, তারপর সুপ্রিম কোর্ট রিপোর্ট চাইলো। রিপোর্টে ভয় খেয়ে 2019 সালে একমাত্র একটা ঘটনা, তৎকালীন বামফ্রন্ট যারা বাম কংগ্রেস ছিল বিরোধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বিধানসভায় বিল পাস হলো, সর্বসম্মতি দিয়ে একটা বিল পাস হলো। কি বিল? দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অফ লিঞ্চিং বিল 2019। লিঞ্চিংয়ের ক্ষেত্রে ডেথ পেনাল্টির কথা সেখানে বলা ছিল। তারপর সেই বিলটা এনঅ্যাক্টমেন্ট হলো না। এই কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট আবার স্টেটগুলোকে জানতে চেয়েছে ওই বিলটার কি হলো। উল্টো দিকে যদি বলি, দেখো আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, সেই শতাব্দী প্রাচীন যেটা আমাদের আইন, তার মধ্যে মব লিঞ্চিংয়ের কোনো কথা ছিল না। বিএনএস নতুন একটা এসছে, আগামীকাল থেকে হয়তো এটা চালু হচ্ছে, সেই অ্যাক্টে কিন্তু এটা ডেথ পেনাল্টি আছে। আমি আবার বলছি, যেগুলো সোশ্যাল ডিজিজ, ওই রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট না অ্যাবসলিউটলি বেগ হয়ে গেছে, ওটা সব ক্ষেত্রে কাজ করে না। কিছু ক্ষেত্রে ডিটারেন্ট থিওরি ইজ মানে নিড অফ দ্য আওয়ার। তরুণ জ্যোতির আরো একটা পরিচয় অবশ্যই করে আইনজ্ঞ, সেই জায়গায় তরুণ জ্যোতি কিন্তু এই তথ্যগুলো তুলে ধরেছে। কিন্তু আইনের ভাষার সঙ্গে কোরপান শাহ স্ত্রী এবং ছেলে যে প্রশ্নটা তুলছেন, যেটা সমাজের প্রশ্ন, যে প্রশ্নটা জনগণ মনের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি, অর্থাৎ কেন আবার বা কেন বারবার, কেন কোল হারাবে কোনো মা, কেন কেউ তার স্বামীকে হারাবে, কেন কেউ তার বাবাকে হারাবে, এই প্রশ্নটাই উঠছে। আমরা একটু প্রথমা চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, মনোরোগ বিশেষজ্ঞ, তার সঙ্গে কথা বলে নেব। কেন এই বিষয়টা আটকানো যাচ্ছে না? এটা কি কোথাও একটা মনে হচ্ছে সামাজিক ব্যাধি নাকি বিচ্ছিন্ন ঘটনা? না, এটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। যদি মাঝে মাঝে হয়, হঠাৎ করে, মানে এটা রোজ ঘটে না, কিন্তু যখন ঘটছে সেটা এত মারাত্মক, সেটা আমাদের সকলকে স্তম্ভিত করে দিচ্ছে। এবং এই যে আপনি যেটা বলছেন যে মব ভায়োলেন্স, এটা বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে। কোনো বিশেষ দেশকে বা কোনো বিশেষ জায়গাকে আমরা আলাদা করে আঙুল তুলে ধরতে পারি না। দেখা গেছে যে মানুষের মনের মধ্যে, এটাকে বলে লুসিফার ইফেক্ট, লুসিফার শয়তান, সে সকল মানুষের মনের মধ্যে একটু একটু হয়তো থাকে। কখনো কখনো যখন দেখা যায় যে আমরা একটা গ্রুপের অংশ, একটা বড় গ্রুপের অংশ হচ্ছি, হয়তো একা কাউকে মারার কথা আমি স্বপ্নেও ভাবতাম না, কিন্তু যেই আমি একটা গ্রুপে পড়ে গেলাম, হয়তো দেখা গেল যে একজন পকেটমার, সত্যি হয়তো সে পকেটমার ধরা যাক, তাহলেও আমি তাকে ক্ষমা করে দিতাম। কিন্তু যখন দেখলাম একজন বলল চল ওকে মেরে ফেলি, সঙ্গে সঙ্গে আমার ধৈর্যের সব বাঁধ ভেঙে গেল। জাস্ট একটু আটকাচ্ছি, এক্ষেত্রে দুটি ঘটনা ক্ষেত্রে মোবাইল চোর সন্দেহে এই ঘটনা সত্য মনের মধ্যে একদম মোবাইল একটা জিনিস চুরি হয়েছে, সোজা কথা, আমরা ধরে নিয়েছি সে চুরি করেছে, শিওর, আমরা এমনকি ভেরিফাইও করিনি। খেয়াল রাখুন যে আমরা হোয়াটসঅ্যাপে অজস্র ফরওয়ার্ড দেখতে থাকি, ভেরিফাই করার যুগটাই প্রায় চলে গেছে। যা আমাদের ফিড করা হচ্ছে আমরা আজকাল আর প্রশ্ন করি না, ডাউট এভরিথিং, সেই যুগ চলে গেছে। বিনা প্রশ্নে আমরা অ্যাকসেপ্ট করি। কেন করি? একটা হতে পারে আমাদের একটা ভয় থাকে,
আমরা যদি আইন হাতে না নিই তাহলে আবার যদি এটা ঘটে যায়, আমরা নিজেরা বেসিক্যালি ভীতু, এবং সেইটা যখন আমাদের আর ভয় থাকছে না, সবাই মিলে করছে, যতই আইন থাক আমাকে ধরা মুশকিল, কারণ আমি একটা মস্ত বড় গ্রুপের মধ্যে আমার মুখটা সবাই চিনতে পারবে না, এটা একটা কাজ করে ভয়। 2 নম্বর কাজ করে যেটা আমি বললাম, যে আমাদের ভেতরকার জমে থাকা রাগ, আমরা অনেক সময় যেহেতু আর ইনহিবিশন কম থাকছে, সবাই করছে মানে এটাই স্বাভাবিক, তখন দিয়ে বেটাকে দুগা কষিয়ে, এটা খুব কাজ করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রতিপক্ষ যেখানে দুর্বল বা যে আলাদা, দেখুন মানে সচরাচর কিন্তু মানে আমি আমার নিজের পাড়ার পাশের বাড়ির ছেলেটিকে যাকে আমি চিনি তাকে চট করে মারতে পারবো না, কিন্তু যাকে আমি আলাদা করে চিনি না, একটা অ্যানোনিমিটির ব্যাপার থাকে। এটা কি হয়, যে কোনো অত্যাচারের সময় না মুখোশ পরিয়ে দেওয়া হয়, ফাঁসি দেওয়ার আগে মুখে মুখোশ পরিয়ে দেওয়া হয়, তাকে আমি আর মানুষ হিসেবে চিনছি না, সে একটা জাস্ট এন্টিটি, সে একটা চোর, আমার মতো মানুষের নয়। এই ঘটনাটাও কিন্তু মব ভায়োলেন্সের ক্ষেত্রে ভীষণভাবে ঘটে। আমরা আসবো আপনার কাছে, আসবো আবারও, অনেকগুলো তথ্য আপনি তুলে ধরছেন এবং তারই সঙ্গে সকলে মিলে এই ঘটনাটা কেন ঘটালো এই প্রশ্নের উত্তর খুঁজবো। কিন্তু আমাদের সঙ্গে কোরপান শাহ স্ত্রী এবং ছেলে যে প্রশ্নটা দুজনে মিলেই তুলেছেন, যে কেন এরকম ঘটনা ঘটবে, কেন কেউ চলে যাবেন, এই প্রশ্নটা কিন্তু 10 বছর ধরে আজও কিন্তু তারা উত্তর খুঁজে পেলেন না। এবং শুধু তাই নয়, কেন আজকে তাদেরকে নিয়ে আসা, যে ঘটনার পর তাদের জীবনটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেটা সমাজে ঠিক কিরকমভাবে প্রতিফলিত হচ্ছে। বিকাশবাবু আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, প্রাক্তন পুলিশ কর্তা। বিকাশবাবু, যে প্রশ্নটা উঠে আসছে, একটু আগেই মনোরোগ বিশেষজ্ঞ প্রতিমা চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, যিনি বলছেন সকলে মিলে যেটা করেছে, যে ঘটনাটা করেছে, 6টি ব্যাট উদ্ধার হয়েছে, পুলিশকে 45 মিনিট ঢুকতে দেওয়া হয়নি, সিসিটিভি ফুটেজ আধ ঘন্টার পাওয়া যাচ্ছে না। তার মানে কি কোথাও মনে হচ্ছে প্রাথমিকভাবে উদ্দেশ্য প্রণোদিত? আমার তো মনে হয় তাই। যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে নাই হবে, তাহলে পরে 45 মিনিট কেন পুলিশকে ঢুকতে দেওয়া হলো না? এখানে সিসিটিভির যে ব্যাপারগুলো আছে সেগুলি যাতে ধরা না পড়ে, সেগুলি ম্যানেজ করার জন্য। কিন্তু ঘটনা হলো সেগুলি তো আটকানো যাবে না। কেউ যদি ভাবে যে আমি সিসিটিভিটাকে এইটুকু ডিলিট করে দিলাম, তাহলে পরে আটকে মানে আমি বেঁচে যাবো, নট দ্যাট, এরকমভাবে হয় না। যে তার হার্ড ডিস্ক আছে, সেখান থেকে অনেক কিছুই বার করে নেওয়া যায়। ঘটনা হলো যে এইরকম ইনসিডেন্টগুলি হবে কেন? দেখুন, 2012 শেষে কি 2013 প্রথমে এরকম লিঞ্চিং ইনসিডেন্ট কলকাতায় প্রচুর পরিমাণে হয়েছে, বিশেষ করে স্লাম এরিয়াতে, এবং সেইখানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়েও কিন্তু আটকানো যায়নি, এবং তাতে শিকার অনেকেই হয়েছে। এমনও ঘটনা দেখা গেছে যে ছেলে ধরা সন্দেহ, যে বাচ্চাকে নিয়ে মা রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চাটা বিস্কিট চেয়েছে, মা বিস্কিটটা কিনে দেয়নি, তার জন্য বাচ্চাটা কাঁদছে, বাচ্চাটা হাত ধরে মা যাচ্ছে, সেই সবাই মিলে সন্দেহ করলো, ছেলে ধরে মাকে মারতে আরম্ভ করলো। বিরাটিতে দুদিন আগে ঘটেছে, মা প্রায় মরে যাওয়ার মতন অবস্থা। এরকম অনেক ঘটনা ঘটেছে, এরকম একটা দুটো না, এরকম অনেক ঘটনা ঘটেছে। তো যাই হোক, এরকম ঘটনা ঘটার পরেও অনেক কিছু হয়েছে, কিন্তু আইনটাকে কিন্তু আর চেঞ্জ হয়নি। এবার এইখানে কতগুলি জিনিসের ভূমিকা বিরাট বড় থাকার কথা, যেই ভূমিকাগুলো কিন্তু তাদের কোনো ভূমিকা পালন করতে দেখা যায় না। প্রথম কথা হচ্ছে, অনেক রাজনৈতিক দল থাকে, তাদের আন্ডারে বা তাদের মানে ক্যাপচারের মধ্যে থাকে এই সমস্ত কতগুলি লোকজন আছে, তাদের দিয়ে যদি এগুলোকে ম্যানেজ করা যায়, তাহলে পরে অনেক সময় কিন্তু ম্যানেজ করা যেতে পারে। কিন্তু যখনই কোনো এরকম লিঞ্চিং ইনসিডেন্ট হয়, তখন কোনো নেতা নেত্রীকে কাছে পাওয়া যায় না, তখন সবাই যে যার মতন সরে যায়। এবং যখন হয়, তখন এই পুলিশ একমাত্র বেড়ে বেটা, তাদেরকে সামনেই রাখতে হয় এবং পুলিশকেই সব সামাল দিতে হয়। রাজনৈতিক নেতাদের বক্তব্য আমরা নেব এই প্রসঙ্গ নিয়ে, এবং তার সঙ্গে বিকাশবাবু জানিয়ে রাখি, 14 জনকে ইতিমধ্যেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং সব থেকে আরও একটা তথ্য যেটা উঠে আসছে, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তার মানে যে তাদের অবস্থানটা কোথায় রয়েছে, যে এতরা কেনই বা চলে এলো যেখান থেকে পিটিয়ে মারার মতো ঘটনা চলে এলো, এবং প্রাক্তনীদের উপস্থিতিও কিন্তু জানা যাচ্ছে। কি প্রশ্ন এবং কেনই বা ঘটনা, এই নিয়ে আমাদের দুই প্রতিনিধি অয়ন ঘোষাল এবং তারই সঙ্গে বিক্রম, তারা কি প্রশ্ন এবং প্রতিবেদন তুলে ধরেছে দেখাবো। ক্রাইম উইথ কমন ইন্টেনশন, এবং তারপর ডিলিট করে দেওয়া হলো সিসিটিভির ফুটেজ। যারা করলো তারা প্রত্যেকেই আবাসিক ছাত্র।
মূলত কোন ধরনের মোটিভেশন বা মানসিকতার বলি হয়ে তারা প্রত্যেকে এরকম একটা ঘৃণ্য জঘন্য অপরাধে সবাই মিলে একসঙ্গে সামিল হলো, এবং সামিল হওয়ার পরে কিভাবেই বা পরিকল্পনা মাফিক পুলিশের তদন্তের গতিপথ আটকাতে ডিলিট করে দেওয়া হলো সকাল 8:45 থেকে 9:15 সিসিটিভি ফুটেজ। এই ঘটনা ভাবাচ্ছে পুলিশকে। এই মানসিকতা বুঝতে প্রয়োজনে মনোবিদের সাহায্য নেওয়ারও কথা ভাবছেন পুলিশ কর্তাদের একাংশ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে ঘটনার দিন এরশাদ আলম ওই এলাকাতে কফি কিনতে গিয়েছিল, এবং সেই সময় স্থানীয় একজন মুদিখানা দোকানের কর্মচারী তিনি বলে ওঠেন চোর যাচ্ছে। তখনই ওই হোস্টেলের যারা আবাসিক তারা টেনে হিচড়ে এরশাদকে হোস্টেলের ভিতরে নিয়ে যায় এবং ব্যাপক মারধর করে। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তদন্তকারী যেটা জানাচ্ছেন যে ঠিক সেই সময় যখন মারধর করা হচ্ছিল একদিকে এই এরশাদকে, তাদেরই মধ্যে দিয়ে 3 জন আবাসিক তারা কিন্তু ওই সময় সিসিটিভি ফুটেজ মোছার কাজ করছিলেন। অর্থাৎ ক্রিমিনাল মাইন্ড কোন জায়গায় ছিল তা কিন্তু আরও একবার পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এর পাশাপাশি পুলিশ সূত্রের যেটা খবর যে এই গোটা ঘটনায় যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নেতৃত্ব দিয়েছিল 2 প্রাক্তন ছাত্র, এমনটাই পুলিশ সূত্রের খবর। বিকাশ দা এবং প্রথমাদির সঙ্গে আমরা ইতিমধ্যেই কথা বলেছি। সিসিটিভির বিশেষজ্ঞ শুভদীপ আচার্য আমাদের সঙ্গে রয়েছে। অবশ্যই করে শুভদীপের সঙ্গে আমরা কথা বলবো একটুখানি পরে, এই প্রসঙ্গটা নিয়ে আমরা আসবো। কিন্তু তার আগে আরও একবার কোরফান শাহ স্ত্রী এবং ছেলের কাছে যাব। 10 বছর হয়ে গেছে। অনেকে যখন এই ঘটনা ঘটেছিল প্রশাসনের তরফ থেকে নিশ্চয়ই এসছিলেন, কথা বলেছিলেন, কোনো সুরাহা তারপরে পেয়েছেন? না, কোনো সুরাই পাই না। তো স্বামীরা ভাবলুম যে হ্যাঁ মোবাইল চুরি করেছে, কিন্তু চুরি করেছে তার জন্য থানা পুলিশ ছিল না। তার জন্য তো থানা পুলিশ ছিল, তাকে মেরে ধরে তাকে থানায় দিতে পারত, কি হসপিটালে ভর্তি করে দিতে পারত, সেটাও করেনি। কোরবান শাহর নাম ঠিকানা কিছুই জিজ্ঞাসা করেনি, যে উনি কিসের তারে এসেছে না এসেছে এসব কোনো কারণই জিজ্ঞেস করেনি। তাকে এমন ধারে মেরেছে, তাকে বেলেট দিয়ে সারা শরীরটাকে পুরো পেঁচিয়েছে। যখন আমাদের গোসল দেওয়া হচ্ছে দেখছি পুরো এই শিরাগুলো পুরো কেটে কেটে বের করে নিয়েছে। কী অপরাধ করেছিল উনি? অপরাধটা কী করেছিল? না না মানুম তোমাদের কথায় আমি আসি, না ফোন চুরি করেছিল, তার জন্য থানা পুলিশ ছিল না, তাকে থানা পুলিশে দিতে পারলো না। তো আমার স্বামী তো বেঁচে থাকতো না। কিন্তু আমার স্বামীকে নিয়ে আমাদের কী দশাটা করতেছে বলো তো? আজ 10টা বছর আমি কিভাবে আমার ছেলেদেরকে আমি মানুষ করতেছি, আমি কি খাচ্ছি, আমার ছেলেদেরকে কি খাওয়াচ্ছি, কি পড়াচ্ছি, কি মাখাচ্ছি, কেউ আশপাশে কেউ জিজ্ঞাসা করতেছে? কেউ জিজ্ঞাসা করেনি। যদি মরে যেতাম আমার স্বামীর সাথে 10 বছর আমার 5টা বা 4টা বাচ্চাকে নিয়ে তখন মরে যেতাম। তখন আমার ওই বাচ্চা ছিল আমার 3 মাসের পেটে, 6 মাসের পেটে। দেখি বাবা একটুখানি কাছে এসো তো, তুমি এসো এসো। ও যখন আমার পেট থেকে পড়লো 3 মাস থেকে আমি ওকে ফেলে রেখে দিয়ে লোকের বাড়ি কাজ করা থেকে আজ থেকে আমি লোকের বাড়ির দাসিগিরি খাটতে গেছি, লোকের চাকরানিগিরি খাটতে গেছি, তার ওদের কাপড় কেচেছি, সায়া কেচেছি। কেন? আমার স্বামীকে মারে ফেলবার জন্যে তো। আর যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে এত দুঃখ কষ্ট কিচ্ছু যন্ত্রণা সহ্য করতে হতো না। আলু সেদ্ধ ভাত খাওয়া হতো তাতেও শান্তি থাকতাম আমি। কিন্তু না, কেন আমার স্বামী কী অপরাধ করেছিল যে আমার স্বামীকে মেরে ফেললো? আজ আমাকে এই নরকের মধ্যে আমাকে নিয়ে আসলো। কেন আসবো আমার স্বামীর জন্য? কেন এই নরকের মধ্যে আসবো? কেন আজ আমার এই ছেলেটা 9 বছর হয়ে গেল, ছিল আমার 6 মাসের পেটে, আর সেই ছেলে 9 বছর হয়ে গেল। কারোর একটা লজেন্সের পত্র নেই আমার ছেলেদের। দিদি আপনি একটু জল খান, একটুখানি জল খান। বাবা আমি আসছি তোমার কাছে। কথা বাবা তুমি একটুখানি বসো, ওখানে বসো। শিলাদিত্য সরি, মাফ করবে, আমার মাথাটা কাজ করছে না এই কথাগুলো শুনে। যদি মার্জনা করেন আমাকে, মানে আমি একজন অধ্যাপক, আমি তৃণমূলের মুখপাত্র বটে, কিন্তু আমি একজন অধ্যাপক। আপনি কি আপনার ছেলেকে আপনার কাছেই রাখবেন? এটার মানে পরিচর্যার দায়িত্ব আমাকে দিতে পারেন? আমি তাহলে খুব বাধিত হব। আমি সবার সামনে কথা দিচ্ছি যে এর সম্পূর্ণ খরচা আমি করব, মানে এর বড় হওয়া অবধি 18 বছর বয়স অবধি এর যা খরচা মাসিক আমি আপনার কাছে পৌঁছাতে চাই। যদি এইটা আপনি আমাকে মাফ করবেন। এই কথাটা আমাকে সবাই বলেছিল, আমার 4টে ছেলের ভারপান্না নিয়েছিল, সবাই নিয়েছিল আমার 4টে ছেলে। অধ্যাপক হিসেবে বলছি, আমি কোনো দল থেকে বলছি না। আমি তার জন্য আমি তোমাকে বলছি না, কিন্তু এই 4টে ছেলের আমার ভারপান্না নিয়েছিল। কে বলেছিল তোমার ছেলেকে হোস্টেলে ভর্তি করে দেবো,
করে দিয়ে ওদের চাকরির সামেত আমি বের করব। উনি চেষ্টা করছেন, উনি নিজের তরফ থেকে উদ্যোগ কিন্তু- আমি নিচ্ছেন, দেখুন উনি ক্যামেরার পড়ান। সামনে জানি। বলছি, উনি পড়ান, আমি সেই ক্যামেরার বিষয়ে সামনে অনুরোধ বলছি, আমি করছেন কিন্তু আপনার পুরো বিষয়টা জানার পর, কারণ ইতিমধ্যে এই ঘটনা সামনে এসেছে, 10 বছর হয়ে গেল। আপনার যে ব্যথা, আপনার যে যন্ত্রণা, সেটা এখানে যারা অতিথিরা রয়েছেন, আমাদের সঙ্গে আরও অন্যান্য অতিথিরা রয়েছেন, সবাই বুঝছেন। সেই জন্য বলছে আমরা বরঞ্চ প্রত্যেক প্লিজ আমরা ও তো একটা বলেছে আপনার যাতে একটুখানি সুবিধা হয় তার জন্য আপনিও ভাবুন। প্রদীপ্ত আপনাকে প্রস্তাব দিয়েছে, ব্যক্তি প্রদীপ্ত সেই হিসেবে প্রস্তাব দিয়েছে, আপনিও একটুখানি ভাবুন। আজহারউদ্দিনের কাছে আসবো। তুমি বাবা একটু ওখানটায় গিয়ে বসো। হ্যাঁ, তুমি ওখানটায় গিয়ে বসো। আমরা নিজেরাও বুঝতে পারিনি ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এটা তো অত্যন্ত যন্ত্রণা। কোনো মৃত্যু কখনোই কাম্য নয়। এভাবে 10 বছর কি করে ওনার সংসারটা চলল? 10টা লোক 10 বার খোঁজ নিতে গেছে কি? জনগণ মনে কিন্তু এই প্রশ্নটাই আমরা তোলার চেষ্টা করেছি। তাহলে কেন এই ঘটনা? প্রীত প্লিজ একটু নিজেকে সামলে নাও, আমরা আলোচনা করব, তরুণজ্যোতির কাছে আসবো। ঠিক এই জায়গা থেকেই আমরা প্রশ্নটা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমাদি যে প্রশ্নটা আসছে, রাগের বশে, উত্তেজনার বশে যদি এই হারে ঘটনা ঘটতে পারে সমাজ ব্যবস্থায়, তার তো মারাত্মক প্রভাব। কি করে মানে মানুষ এটা কিরকম ভাবে করতে পারে? প্রথমাদি দেখুন, দুটো কথা বলি, যেটা আমি প্রথমেই বলেছি যে একটা মারাত্মক ঘটনা ঘটতে পারে যদি আমরা সবাই মিলে একসাথে যখন কাজ করা হয় এবং সেই মুহূর্তে আর মাথা ঠিক থাকে না। কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলি, যেটা সাইকোলজিতে বলে বাইস্ট্যান্ডার এফেক্ট। মানে আপনি ভেবে দেখুন, আচ্ছা ঠিক আছে, একজন প্রাক্তনী সে নেতৃত্ব দিল, আয় চল তোকে ওরা মেরে ফেলি, সঙ্গে আরো কয়েকজন যারা খুব হয়তো ভয়ঙ্কর পাষণ্ড গোছে, তারা না হয় পাশাপাশি মারলো। ওই হস্টেলে 2-4টে ছেলে মেয়ে নিশ্চয়ই ছিল যারা কিন্তু এরকম ভয়ঙ্কর আগ্রাসী জাতের মনোভাব নয়। তারা কেন চুপ করে দাঁড়িয়ে দেখলো? তারা কেন একটা ফোন করলো না? কিংবা এই ক্ষেত্রেও ধরুন, আমরা তো ভুলে গেলাম না, এই যে ছোট্ট ছেলেটি, তাকে নিয়ে তার মা লড়াই করলেন, আমরা ভুলে যাই কেন? এটাকে বলে বাইস্ট্যান্ডার এফেক্ট। মানে আমি হয়তো ডাইরেক্টলি ভায়োলেন্সে জড়িত নই, কিন্তু পাশে দাঁড়িয়ে পুরোটা দেখলাম, আটকানোর চেষ্টা মাত্র করলাম না। এই ঘটনা আগেও ঘটেছে, আমাদের শহর এটা সাক্ষী। যে এই ব্যাপারটাও কিন্তু একটা মারাত্মক, যে আমার তো মনে হয় যে অন্যায় সহ্য করছে, যে তার অপরাধও কম হয় না কোনোভাবে, হয়তো কম, কিন্তু সেটাও যথেষ্ট। যে বাইস্ট্যান্ডার হিসেবে আমরা চুপচাপ দেখে গেলাম, আমাদের মনে হচ্ছে এ ওকে ঠেলছি আর কি, ও দেখবে, হ্যাঁ ঠিক আছে ওর একটা আছে, আচ্ছা আমি থামাচ্ছি না, অন্য কেউ থামাবে। আমি তো একটা ফোন করতে পারতাম। ধরুন আমি হস্টেলের বারান্দা থেকে দেখতে পাচ্ছি এই ঘটনাটা ঘটছে যাদবপুরে র্যাগিং এর সময়। আমার অবাক লেগেছিল যে বাকিরা একটা ফোন করতে পারলো না তাদের অধ্যাপকদের যে এই ঘটনাটা ঘটছে ম্যাডাম বা স্যার আপনি চলে আসুন। করতে পারতো, কিন্তু সেই মুহূর্তে কেউ কিচ্ছু করলো না, একদম টোটাল একটা প্যারালিসিস। এই ঘটনাটা কিন্তু ঘটে, আমি বারবার বলছি, এটা আশ্চর্য কিছু নয়। মানে যতই অদ্ভুত শোনাক না কেন, এই ঘটনা ঘটে থাকে দেশে কালে, এবং এটা আটকানোর দায়িত্ব একটা তো আমি বারবার বলবো প্রশাসন বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের নিজেদেরও, আমরা যেন খেয়াল রাখি কোথাও যখন অন্যায় সংঘটিত হচ্ছে আমি যেন না ভাবি যে এটাই স্বাভাবিক। সমাজের তরফ থেকে সমাজের উপরে যাতে প্রভাবটা না পড়ে এবং তার থেকে যাতে বেরিয়ে আসা। প্রথমে একটুখানি আটকাচ্ছি, আপনার কাছ থেকে এই জায়গাগুলো আমরা জানার চেষ্টা করব। কিন্তু তরুণজ্যোতি, মানে একটা হচ্ছে পুরো ঘটনা, যদি কোরপান শাস্ত্রী এবং 2 ছেলে আমাদের সঙ্গে রয়েছে তাদের জীবনের পরিপ্রেক্ষিতে দেখি, এখনো পর্যন্ত কিন্তু তারা সেই যন্ত্রণা নিয়েই চলছে এবং কোথাও যেন ঘটনা থামতে চাইছে না। থামুক, এটাই তো চাইবো। তরুণজ্যোতি প্লিজ। থামা তো উচিত ছিল সুব্রতী, সরি, থামা তো উচিত ছিল। কেন উচিত ছিল আমি বলছি। ম্যাডাম মোবাইল ধরে নিলাম চুরি করেছে, আমি ধরে নিলাম চুরি করেছে। চুরি করলে তার পানিশমেন্ট কী হতো? 3 ইয়ার্স। লাইফ তো না, জীবন নিয়ে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয় না। আমরা জীবন দিতে পারি না, এখন জীবন নিয়ে নেবো কেন? ফার্স্ট। সেকেন্ড, উচিত ছিল তো, আরও আগে উচিত ছিল। র্যাগিংয়ের ঘটনা, স্বপ্নীল মারা গেল ছেলেটা, তখন বিপ্লব দেখেছিলাম আমরা ছাত্রছাত্রীদের মধ্যে। সিসিটিভি কেন থাকবে, এই কেন থাকবে, ওই কেন থাকবে, অ্যাজ ইফ তাদের রাইট, মানে তারা তাদের প্রাইভেট লাইফ নাকি বাইরে চলে আসবে এটা করলে। তখন আমরা কি দেখলাম? এক্স স্টুডেন্টরা ওখানে থাকে, এখানেও দেখছি এক্স স্টুডেন্টরা ওখানে থাকছে। কেন?
এক্সট্রেনে থাকার জায়গা নাকি? এক্স্যাক্টলি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যে উঠেছে তরুণজনী, জাস্ট একটুখানি আটকাতে হবে কারণ অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে। শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, সিসিটিভির একটা প্রসঙ্গ উঠছে, সিসিটিভি ছবি পাওয়া যায়নি, সিসিটিভির ছবি কি ডিলিট করিয়ে দেওয়া যায়? না, অ্যাকচুয়ালি দাদা এরকম তো কখনো সম্ভব নয়, কারণ সিস্টেমেটিক্যালি দেখতে গেলে সিসিটিভি ফুটেজ ডিলিট করতে গেলে টোটাল হার্ড ডিস্কটাকে অ্যাকচুয়ালি সরিয়ে দিতে হবে বা ওই টাইমটা বন্ধ করে রাখতে হবে। সিসিটিভি পার্টিকুলারলি কিছু টাইমের জন্য ফুটেজ কখনো ডিলিট করা সম্ভব হয় না, সিস্টেমটা ওইভাবেই লক করা থাকে অ্যাকচুয়ালি। তা সত্ত্বেও কি করে পাওয়া যাচ্ছে না সেই ছবি সেই মুহূর্তের জন্য? এই সমস্ত কিছুর উত্তর খোঁজার চেষ্টা করবে এবং তারই সঙ্গে প্রশ্ন সমাজের কাছে, কেন বারবার এই ঘটনা, মুক্তি কোন পথে, জানবো একটা বিরতির পর। চোখ রাখুন জনগণ মনতে। আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। ইতিমধ্যেই যে প্রশ্ন উঠছে, কেন বারবার পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটছে, আর এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা শুধু করছি না, সমাজের এই ব্যাধি থেকে দূরে থাকার রাস্তাই বা কি, মূলত কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই সমস্ত কিছু জনগণ মনর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের কথা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এবং তারই সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের বক্তব্য পাঠান, নানান সমস্যায় আপনারা থাকেন যা আমরা জনগণ মনর মাধ্যমে অবশ্যই করে তুলে ধরবো। হোয়াটসঅ্যাপ নাম্বার ইতিমধ্যে স্ক্রিনে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই প্রসঙ্গ নিয়ে যখন আমরা আলোচনা করছি, সে প্রসঙ্গে প্রচুর বক্তব্য এসছে সোশ্যাল মিডিয়ায়। কি বক্তব্য এসছে একটু আপনাদের সামনে আমরা প্রথমে তুলে ধরবো। পরপর যে বক্তব্যগুলো সামনে এসছে, ইতিমধ্যেই যে বক্তব্য, কলিযুগের সূচনা, শুভ বলেছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বক্তব্যে বারবার করে উঠে এসেছে বিভিন্ন বক্তব্য। অশান্তির আবহই হয়তো মানুষকে এমন করে দিচ্ছে, সার্বিকভাবে মানসিকতার পরিবর্তন প্রয়োজন রয়েছে। শ্রুতি নাগ লিখছেন একেবারেই প্রয়োজনীয়তা এবং সেই কারণেই আলোচনা করছি। মানুষের প্রতি মানুষের বিশ্বাসই উঠে গিয়েছে, কেউ কাউকে বিশ্বাস করছে না। বাবিন চক্রবর্তী রয়েছে, সেটা হয়তো নয়, কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি কেন হচ্ছে সেটা খোঁজার চেষ্টাই। শাসন ব্যবস্থা থেকে আস্থা হারিয়ে ফেলেছে মানুষ, স্বাগত মজুমদার এই প্রসঙ্গ তুলে ধরছে। শাসন ব্যবস্থা, তার ভূমিকা কি এবং পুরো বিষয় নিয়েও কিন্তু আমরা তুলে ধরছি। এবং সল্টলেকের ঘটনায় কি তথ্য উঠে আসছে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। খাস কলকাতার পর এবার সল্টলেক, মোবাইল চুরির অপরাধে পিটিয়ে খুন করা হলো 22 বছরের এক যুবকের। মৃত যুবকের নাম পোষেন মণ্ডল। এই পোষেন মণ্ডল এবং হরষিত সরকার এরা দুই বন্ধু, এবং যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর যে এই পোষেন যখন সকালবেলায় এই যে গলিটা রয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশেই, সেই গলিতে যখন আসে তখন এই হরষিত সরকার, তার বাবা তপন সরকার এবং এর পাশাপাশি তার এক বন্ধু সিদাম মণ্ডল, তারা এই পোষেনকে ধরে এবং ধরার পরে সে মোবাইল চুরি করেছে এমনটা দাবি জানিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। মারধর করার পরে এই তপন সরকার সে নিজেই কিন্তু হাসপাতালে নিয়ে যায় বলে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। হাসপাতালে নিয়ে গেলে পোষেনকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু এই ঘটনা থেকে বেরিয়ে আসার রাস্তা কি এবং তারই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছার কথা হচ্ছিল। আমি একটু আটকেছিলাম তরুণজ্যোতিকে। তরুণজ্যোতি, তুমি বলছিলে যে পলিটিক্যালি, মানে এটা অবশ্য প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্য ছিল, তোমার বক্তব্য ছিল আইনের সঠিক প্রয়োগ। দেখো, আমি আবার দুটো জিনিস আসছে। দেখো, ফার্স্ট থিং, ইট ইজ প্রুভেন যে রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট যেটা, সে অ্যাবসলিউটলি ফেলিওর। বেশ কিছু জায়গায় ডিটারেন্ট থিওরিটা হচ্ছে নিড অফ দ্য আওয়ার। একটা পুরোনো কথা ছিল, ছোটোবেলায় বলা হতো, আজকে সেটাকে ক্রাইম বলা হয়, ওই স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। যারা করছে না, একটা সোসাইটি আমরা একটা স্যাডিস্ট টাইপের হয়ে যাচ্ছি। মানে কীরকম, একটা খুব কমন কথা দেখবে রাস্তাঘাটে শুনছে, কোনো কাউকে মারছে বা মুখে মুখে ঝগড়া হচ্ছে, পাশ থেকে কোনো একটা বিজ্ঞ লোক এসে বক্তব্য করে দেবে, হাত থাকতে মুখে কেন, মানে তিনি বলছেন এবার হাত চালাও, এবার মারো। কেউ একজন মারছে, কাউকে যেন ধরা পড়লো, কেউ মারধর করছে, পাশের লোক সে জানে না, এসে দুঘা মেরে দিয়ে চলে গেল। কেন মারলো আমি আসছি, কেন মারছে কি যেন জানে না, কারণটা কেন? কারণ হচ্ছে আমাদের আগের যে ল ছিল ইন্ডিয়ান পেনাল কোডে, মব লিঞ্চিংয়ের পানিশমেন্ট নেই, ছিল না। সেকেন্ড, মবের না কোনো ফেস হয় না, এইটাকে এরা ইউজ করে, একটা মুখোশ পরে মব অ্যাটাকে মারা গেছে। কেন হবে এটা বারবার? এদেরকে পানিশমেন্ট করা দাও না। আর এর জন্য আমি বিং এ লয়ার আমি বলছি, আমাদের জুডিশিয়াল সিস্টেমও দায়ী। কেন? এই একটা ধরো মব লিঞ্চিংয়ের ঘটনা চলবে,
ইস্যু চলবে, এদের পানিশমেন্ট হতে হতে অনেক বছর চলে যাবে, এরা বেল পাবে কোয়াইট নর্মালি, 14 জন arrested। হ্যাঁ বেলও পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি বেলও পেয়ে যাবে, ট্রায়াল শেষ হবে পরে, হয়তো এটার গিয়ে পানিশমেন্ট পেলেও পেতে পারে 10-15 বছর বা 20 বছর পরে, তখন কোনো ফ্যাক্ট নেই। পাশে যারা বসে আছেন ওনাদের দুঃখের কথা আমরা শুনছিলাম। এবার ফ্যাক্ট হচ্ছে তার বাড়ির তিনি কিন্তু মানে যে যারা মারলো তার হাজব্যান্ডকে তারা কিন্তু আজ পর্যন্ত হয়তো শাস্তিটা পায়নি। এবার শাস্তি পাওয়াটা ফ্যাক্ট, শাস্তিটা তারা পায়নি। এবার শাস্তি না পেলে মানুষ কি দেখছে, এতে কিছু হয় না, ঠিক আছে মানুষকে মারাই যায়, এটা থেকে বেরোতে হবে। আমি আবার বলছি, পুলিশ এই যারা করেছে না তারা সাধারণ ছাত্রছাত্রী না, দে আর হার্ড কোর ক্রিমিনালস। ওয়াই? পুলিশকে আটকালো 45 মিনিটস, সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দিল, এটা মেন্টালিটি ক্রিমিনাল, দে ক্যানট বি রিফর্মড। এদের ক্ষেত্রে ডিটারেন্ট থিওরি ইজ দ্য অনলি ওয়ে। যে নতুন যে আইন আসছে বিএনএস, আগামীকাল থেকে এটা চালু হবে, মানে 1 তারিখ থেকে চালু হবে, আমার তো মনে হয় এদেরকে ওই আইনে প্রসিকিউট করা উচিত, এদের লাইফ মানে ডেথ পেনাল্টি হওয়া উচিত। তাহলে যদি মানুষ শেখে যে না আমাদের কোনো অধিকার নেই আমার সহনাগরিকদের প্রাণ নিয়ে নেওয়ার। খুব গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে এবং এই আইনের অত্যন্ত কড়াভাবে প্রয়োগের প্রসঙ্গ উঠে আসছে। জানবো আজহারউদ্দিন, 10 বছর হয়ে গেল বাবা নেই, কি করে জীবন চলছে, সংসার কি করে চলছে? মা তো বলছিলেন খুবই কষ্টে রয়েছেন, তুমি কি করছো? কষ্টের মধ্যেই চলে, মানে খুব আমরা কষ্ট, মাকে যা হাতে নিয়েছি পয়সা দিই, 200, 150, 100 যা রোজগার করে নিয়েছি মায়ের হাতে দিই, মা ওইভাবে সংসার চলে। তুমি পড়াশোনা করছো না? পড়াশোনা করি না, 4 ক্লাস পর্যন্ত পড়েছি আর পড়িনি। 4 ক্লাস মানে 4 পর্যন্ত পড়ে আর পড়িনি। কেন পড়তে পারলে না? কেন পড়তে? আমি পয়সা করি নেই, কি করব। কেন বাবা বেঁচে ছিল তখন একটু বাবা বেঁচে ছিল, তারপর থেকে ব্যাস মারা গেল, শুনুন মারা গেল। তখন আমার ছোটো খুব, আমার বয়স তখন 10 বছর। আমরা ছবিতেও দেখিয়েছি। তুমি এখন কি করছো? এখন রাজমিস্ত্রি কাজ করি, কখনো ঢালাই কাজ, কখনো বোতলে ঘুরি, প্লাস্টিক ঘুরিয়ে গাড়িয়ে সংসার যে এক করে চালাই। এতগুলো বলো না, আমি আজহারউদ্দিনকে আবারও বলবো, দেখো আমার বাবা নিজে ছোটোবেলায় চলে গেছেন, তখন আমার 8.5 বছর বয়স। একদম একান্ত ব্যক্তিগত কথা বলছি, একজন অধ্যাপক, সামাজিক সমস্যা আমিও দেখেছি, 3 ছেলেকে নিয়ে আমার মা কত কষ্টে জীবন অতিবাহিত করেছে। তাই এই মায়ের কষ্ট দূর করার জন্য আমি যে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, যদি তোমরা অ্যালাউ করো, সেটা একটা দিক। তার সঙ্গে সঙ্গে ছোটোবেলায় একটা কথা শুনতাম, জানো তো, আমার মা বলতেন অন্যায় করলে উলঙ্গ করে বিচুটি পাতা দিয়ে পেটানো উচিত, এবং সর্বসমক্ষে সামাজিকভাবে। আজকে ঠিক এই যে মানুষগুলো যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, সো কল্ড উচ্চ শিক্ষায়, এলিট সমাজের, এদের কোন অধিকার আছে? কিভাবে একটা মানুষকে এইভাবে অত্যাচার করতে পারে? এদের সর্বসমক্ষে এবং সাজা দিতে হবে। এবং জি 24 ঘন্টাকে ধন্যবাদ যে এই ধরনের অনুষ্ঠান আজকে ভারতের ফাইনাল খেলার দিন কেউ করছে। তোমাদের বিশেষভাবে ধন্যবাদ শিলাদিত্য, যে তোমরা এই ধরনের সচেতনতামূলক জায়গা দিয়েছো এবং আমাকে একটা সুযোগ দিলে যে আমি কিছু কথা বলার সুযোগ পেলাম, এবং ওই বাচ্চা ছেলেটা যদি দায়িত্ব পাই, এর মানে একটা জায়গা হচ্ছে যে তোমরা সমাজকে যেভাবে সচেতন করতে পারো আর কেউ পারে না, চেষ্টা তারই চেষ্টা। এবং সেই জায়গাতেই প্রশ্ন, মানুষ যে আজও রয়েছে, তোমার খালি একটা প্রসঙ্গ মানে মেরে দেওয়া ইত্যাদির প্রসঙ্গটা বাদ দিলে বাদ বাকিটা তো সমর্থনযোগ্য নিশ্চয়ই। এখানে যারা রয়েছেন এবং যারা লক্ষ্য করছেন তাদের মধ্যে অবশ্যই করে উঠে আসবে উপযুক্ত শাস্তির প্রসঙ্গ। আমি একটু বিকাশ বাবুর কাছে যাব। বিকাশ বাবু, কোথাও কি মনে হচ্ছে যে পুরো বিষয়টায় এত রাগের জায়গাটা চলে আসা, 6টা ব্যাট, এমনটাও ধারণা করা হচ্ছে পুলিশের তরফ থেকে বেঁধে মারধর করা হয়েছে, রাগের পর্যায়ে চলে যাওয়া নাকি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত থাকা, যে কারণে এরকম একটা পরিণতির জায়গায় চলে গেল? এই ব্যাপারে বলতে গেলে আমি প্রথমেই বলবো, এই দিদিমণি যেটা বলছিলেন তার সাথে আমি একটু ডিফার করছি। তার কারণ হচ্ছে এইখানে যেটা মানে প্রধান ইস্যু হয়ে যায়, যখন কেউ এরকমভাবে মারতে আরম্ভ করে তখন একজন মানে ওদের মধ্যেই একজন বেশি হিরো হয়ে যায়। বেশি হিরো হয়ে গিয়ে সে আবার অন্য স্টাইলে মারধর আরম্ভ করে, তাকে দেখে আরেকজন আবার আরেক স্টাইলে মারধর আরম্ভ করে। এই যে মারধর করার স্টাইল, যে হিরো হওয়ার যে একটা ইচ্ছা, যে পাবলিকের মধ্যে আমি একটা সবচেয়ে বড় হিরো, আমি এরকমভাবে মারলাম, ওরমভাবে মারলাম, এরমভাবে কেউ মারতে পারলো না, এরকম একটা মনের ওদের ধারণা হয়, এই হিরো হওয়ার চেষ্টা হয়। তো সেই ক্ষেত্রেই এর থেকে এই জিনিসটা হয়। আর একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগে, এই যে আজকে ঘটনাটা ঘটলো, আজকে আপনারা এই যে টিভিতে যে অনুষ্ঠানটা করলেন, 7 দিন 10 দিন পরে এর কথা কি কেউ মনে রাখবেন? আমার তো মনে হয় না। আমার দীর্ঘ চাকরি জীবনে আমি দেখেছি এরকম অনেক ঘটনাই ঘটেছে। অনেকের মায়ের কোল খালি হয়ে গেছে,
অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, এরকম অনেক ঘটনাই আছে। ওই 2 দিন 3 দিন ধরা পড়ে গেছে 14 জন 6 জন 8 জন এই পর্যন্ত, তারপরে আর কিছুই থাকে না। কেউ কোনো দিন খোঁজ নেয় না যে এদের কোনো সাজা হলো কি না, বা এদের পরবর্তীকালে কি হলো। এই যে ভদ্রমহিলা আজকে আপনাদের স্টুডিওতে এসে বসে আছেন, ওনার যে স্বামী মারা গেছে, উনি যে কোশ্চেনগুলি করছেন তার কোনো রিপ্লাই কি আমাদের কাছে আছে? নেই। আমরা কি ওনাকে কোনো সদুত্তর দিতে পারছি? না, দিতে পারছি না। এইবারে যারা মারলো তাদের কি সাজা হয়েছে? না, হয়নি, তারা ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি আমরা দিলাম তাকে? তার যে এই যে ছেলেগুলো সব মানে এখন কি বলবো, লেখাপড়া শিখতে পারেনি, পয়সা কড়ির অভাবে মাঠে ঘাটে কাজ করছে, যা পাচ্ছে এনে মাকে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এই দিয়ে সংসার চলছে, মা কোনো রকমের সংসার চালাচ্ছে। আমাদের কি ইচ্ছা করে না যে এদের মতন লোকেদের পিছনে দাঁড়াই? আজকে যদি আমার সামনে একটা অপরাধ সংগঠিত হয়, আপনার সামনে যদি একটা অপরাধ সংগঠিত হয়, আপনাকে যদি পুলিশ জিজ্ঞাসা করে আপনি কি সাক্ষী দিতে যাবেন? আমার প্রশ্ন এইখানে। কেউ কি যাবে? এগিয়ে আসবে? কেউ এগিয়ে আসবে? কেউ এগিয়ে আসবে না, কেউ না। আমি থামাতে পারছি না, কেউ আসবে না কি আমি বলে দিলাম পরিষ্কার করে। এমন সামাজিক বিষয়ে প্রশ্নগুলো তুলছে যেখানে আমি বোধহয় আপনাকে থামানোটা অত্যন্ত গরিত কাজ হচ্ছে, কিন্তু যেহেতু অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে সেগুলো আমরা একটুখানি তুলে ধরার চেষ্টা করব আলোচনায়। তাই অবশ্যই করে আবারও বিকাশবাবু আপনার কাছে আসবো, কিন্তু ইতিমধ্যেই পর এই পুরো ঘটনা নিয়ে রাজনৈতিক বক্তব্য উঠে আসছে। সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী, এছাড়াও ববি হাকিম তার বক্তব্য, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তাদের বক্তব্য বারবার করে উঠে আসছে। কি বলছেন তারা থেকে শোনাবো। বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে। তা পুলিশের ওপর না, এটা মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষের। পুলিশের রাস্তা নয়, পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি এটা অত্যন্ত বিপজ্জনক। এবং এখানে মানুষকে ধৈর্যের পরিচয়, আইন আপনার নিজের হাতে নেবেন না, এটা একটা মাস কাউন্সেলিং দরকার। মব লিঞ্চিং ব্যাপারটাই গণতন্ত্রের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, এবং এর জন্য তো কড়া আইন আছে। এটার ব্যাপারে প্রচার চালানো উচিত পুলিশের, যে সব জায়গায় মাইকে বলুক আইন নিজের হাতে তুলে নেবেন না। চোর সন্দেহ কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে থানায় দিন, নিজেরা তাকে মারবেন না। ছাত্রদের হস্টেলে হয়, ছাত্রদের বয়স কম, তারা সহজে উত্তেজিত হয়ে যায়, কিন্তু এটা হওয়া উচিত না। দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়ার দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে। দুর্ভাগ্য। আর একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে, তাকে মোবাইল চোর হিসেবে ধরে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো। এই যে মব লিঞ্চিং, এই মব লিঞ্চিংয়ে কারা পার্টিসিপেট করলো? উদয়ন বলে একটি সরকারি হোস্টেল, এসসি এসটি ছাত্রদের থাকার জন্য হোস্টেল। যেই হোস্টেল সরকারি হোস্টেল, এই সরকারি হোস্টেলে প্রাক্তন ছাত্ররা থাকে কি করে? কে দেখে এই হোস্টেলগুলো? চালানোর দায়িত্ব কার? কে রেসপন্সিবল পারসন? যারা এই কাজ দেখার দায়িত্ব তারা দেখেন না কেন? এটা খুবই খারাপ হচ্ছে যেভাবে অসহিষ্ণুতা বাড়ছে। এটা চুরির ঘটনা বা কিছু অভিযোগ ঠিক হোক ভুল হোক, আইনের রাস্তা আছে, নানান বন্দোবস্ত আছে। আইনের উপরে মানুষের ভরসা কমছে, তাহলে কি অধৈর্য মানুষের বাড়ছে, অসহিষ্ণুতা মানুষের বাড়ছে? তাহলে কি ঘটনা পর ঘটনা ঘটছে, সেগুলো কোথাও কাউকে বলে কোনো লাভ হচ্ছে না বলে মানুষ মনে করছে? আমি জানি না মুখ্যমন্ত্রী নিজেই পুলিশের মন্ত্রী, তিনি এসব ব্যাপারে এখনো কিছু বলেছেন বলে মনে হয় না। তার অবিলম্বে এ ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। বারবার করে প্রশ্ন উঠছে পুরো ঘটনা নিয়ে, এবং তারই সঙ্গে প্রশাসনের ভূমিকা এবং রাজনীতির কথাও কিন্তু একই সঙ্গে উঠে আসছে। আমরা এর সবের বাইরে গিয়ে একটু টেকনিক্যাল বিষয়ে জানার চেষ্টা করব। শুভদীপ আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, যেটা জানতে চাইবো, যদি সিসিটিভি ফুটেজ ডিলিট হয়ে গিয়ে থাকে বা করা হয়ে থাকে, সেটা রিট্রিট করা, ফেরত পাওয়া, এর কোনো পদ্ধতি বা অবলম্বন কি আছে?
অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে যে সিসিটিভি এনভিআর বা ডিভিআর থেকে এরকম পার্টিকুলারলি কিছু টাইমের জন্য এরকম ডিলিট করা যায় না। সেটা সিস্টেমেটিক্যালি লক করা থাকে। আর যদি এটা ডিলিট হয়ে থাকে তার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়, যেগুলো আপনার ফরেনসিক ডিপার্টমেন্টের কাছে থাকে, সেটার মাধ্যমে আপনারা রিট্রিভ করলেও করা যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কিন্তু উঠে এলো, অর্থাৎ রিট্রিট করলেও করা যেতে পারে। সুতরাং অপেক্ষা করতে হবে যে রিট্রিট করে আসলে কি তথ্য বা আসলে ছবিটা ঠিক কি, ঘটনা যারা ঘটিয়েছিল ঠিক কি উঠে আসে তার জন্য। আরও নানান বিষয়ের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আলোচনার মাধ্যমে। সঙ্গে আপনারা রয়েছেন জনগণমনতে। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। কেন এই ঘটনা, গণপিটুনি এবং তারপর মৃত্যুর ঘটনা সামাজিক ব্যাধিতে যাতে না পরিণত হয় তার জন্য কি ব্যবস্থা, মানুষ কি বলছে তুলে ধরছি আপনাদের সামনে। ইতিমধ্যেই অনুরোধ করেছে যে যাতে লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয়। আপনি কি মনে করেন? হ্যাঁ, করাবো আমি। প্রদীপ্ত দায়িত্ব নেবে? হ্যাঁ। প্রদীপ্ত, অসংখ্য ধন্যবাদ দিদি, মানে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি সবার সামনে আবারও কথা দিচ্ছি, ওর 18 বছর বয়স অবধি সমস্ত দায়িত্ব আমার ওর। ঠিক আছে। রাজনৈতিক পরিচয়ের এটা কোনো রাজনৈতিক পরিচয় না, এটা সম্পূর্ণ যোগ্য। এবং মানে আজকে তরুণ জ্যোতিও কোনোভাবেই রাজনীতির জায়গা না ছুঁয়ে আইনের কথা বলেছে। রাজনীতির আলোচনার হয়তো বিষয় না, প্রদীপ্তদার রাজনৈতিক পরিচয় যাই হোক, পরিচয়টা আজ থেকে নয় আমার সাথে। প্রদীপ্তদাকে চিনি আমি অনেক ভালোভাবে, উনি প্রফেসর, ওনার আলাদা পরিচয় একটা আছে। আমাদের সবার রাজনৈতিক পরিচয়ের বাইরেও একটা পরিচয় আছে, সেখানে নিজের মতো করে আমরা কাজ করি। এবং আজকে তোমাদের এই বিষয়টা রাজনীতির বিষয় না, এটা সোশ্যাল ডিজিজ একটা। এবার তার তো কি ওর দরকার? এরকম তো না এটা চলতে থাকবে যে আমাদের সহনাগরিকরা মেরে দেবে। আমাদের সংবিধান শুরু হয় কি উই দ্য পিপল বলে। আমরা তো কারোর ভগবান না রে বাবা, আমি কারোর প্রাণ দিতে পারি না, প্রাণটা নেবো কেন? আর এদের যতক্ষণ না পানিশমেন্টটা হবে ততক্ষণ কিছু হবে। আমি আমার শুরু করে প্লিজ, আমি একটু আটকাচ্ছি। তোমার পেশার জগতের নিয়েই আমি প্রশ্নটা করব। কোন রকম শাস্তির জায়গা, আইনের কোন রকম জায়গা, কোনো সুরাহা পেয়েছেন? যারা আপনার স্বামীর সঙ্গে এই ঘটনাগুলো ঘটিয়েছিল তাদেরকে চিহ্নিত করা গেছে? এখনো পর্যন্ত কিছু জানেন? না, কিচ্ছুই জানি না, কিচ্ছুই জানি না তাদের কি হলো না হলো। ওই মাসখানেকের মতন শুনলাম ওই মুখে পড়িয়ে জেলে ঢোকাচ্ছে, বের করতেছে, পরীক্ষা দিতে লেগে গেলো, ওই পর্যন্তই শেষ করে দিল। আর সিসিটিভি এতেও দেখায় না, কিছুতে দেখায় না। আর অবশ্য আমাদেরকেও ডাকেনি। যেরকম তোমার স্বামীর কিছু বিচার চাই বাকি না, ওনারা বেল হয়ে গেছে, আমাদেরকে বলেও নি যে ওনারা বেল হয়ে গেছে। শাস্তিটা তাহলে পেলো না, সেটাই তো প্রশ্ন আছে একটা আমাদের। তাহলে আমরা ঘুষ খাওয়াতে পারলাম না বলে আমরা বিচার পেলাম না। আর যদি আমরা ঘুষ খাওয়াতে পারতাম তাহলে আমরা বিচার পেতাম। কিন্তু আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পাইনি, আর ঘুষ করতে কেন দেবো আমরা? যতক্ষণ খাটি ততক্ষণ খাই, একদিন না যেতে যাই শুকনো হয়ে পড়ে থাকি, কেউ মুখে দুটো খাবার দেওয়ার মতন কেউ নেই, আর ঘুষ করতে কেন পাবো? একটা সেটাই তো একটা অ্যাওয়ারনেসের কথা জানা উচিত সবার। হচ্ছে আমাদের দেশে না প্রথমত লিগ্যাল সার্ভিসেস একটা আছে, সবাই পেতে পারে। প্লাস মহিলারা যদি হয় তাদের ইরেসপেক্টিভ অফ তাদের ইকোনমিক স্ট্যাটাস দে ক্যান গেট লিগ্যাল সার্ভিস। এদের পক্ষে কিন্তু জানা সম্ভব নয়। একদম একদম। মানে তার দোষটা কার? তার দোষটা আমাদের। আমি সরকারের দেবো না, তার দোষটা আজকের দিনে আমি অন্তত সরকারকে দেবো। তার দোষটা আমাদের কেন? আমাদের আমরা যারা সো কল্ড একটু শিক্ষিত সমাজ, সো কল্ড একটু জানি, তারা বলি না, আমাদের প্রবলেম। এনারা ফ্রিতে আইনি সহায়তা পেতে পারে, আমরা জানাই না এদেরকে। সাধারণ মানুষ আইনের দরজা নক করতে পারে, কোর্ট এদের কাছে আসতে পারে, এটা আমরা জানাই না। এটা আমাদের ফল্ট। সমাজ হিসাবে আমরা পচে গেছি, দায় স্বীকার করা উচিত। অন্যের ওপর দোষ দেবো না, আমি নিজেদের ওপর দোষ দিচ্ছি। মারাত্মক ঘটনা এবং কথা কিন্তু বলছেন যে কেন বিচার পেলাম না, এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বেড়াচ্ছেন প্রত্যেকে। এবং তারই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের অতিথি হিসেবে থাকলেও এই মুহূর্তে কোরপান শাহর স্ত্রী এবং 2 ছেলে আমাদের স্টুডিওতে উপস্থিত, যারা প্রত্যেকেই কিন্তু প্রশ্ন উঠছে এবং তারা রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রসঙ্গটাই উঠছে, কারা দায়ী? কেন এই ঘটনায় বিচার পাওয়া যাবে না? এই নিয়ে আপনাদের মতামত আমরা চেয়েছিলাম। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন
করেছিলাম এবং তার উত্তরে আপনারা কি বলেছেন সেদিকে আমরা একটুখানি নজর দিয়ে নেব। এই প্রসঙ্গে আমরা যে প্রশ্ন তুলে ধরেছিলাম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, সেখানে প্রচুর উত্তর আমরা পেয়েছি এবং যে প্রশ্ন আমরা করেছিলাম অসহিষ্ণুতার প্রসঙ্গ নিয়ে, জনগণ মনতে আমরা প্রশ্ন তুলেছিলাম চরম অসহিষ্ণুতা থেকেই কি বাড়ছে গণপিটুনি ঘটনা। হোয়াটসঅ্যাপে হ্যাঁ বলেছেন 90% মানুষ, না বলেছেন 10% মানুষ। ইউটিউবে প্রচুর সাড়া পেয়েছে এই মুহূর্তে 50,000 মানুষের এবং তারা একই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন 90% মানুষ এবং না বলেছেন 10% মানুষ। একই প্রশ্নের উত্তরে এক্স হ্যান্ডলে ইতিমধ্যেই প্রতিক্রিয়ায় যা আমরা পেয়েছি, হ্যাঁ বলেছেন 80% মানুষ, না বলেছেন 20% মানুষ। অপরদিকে ফেসবুকে একই রকম ভাবে প্রচুর সাড়া এবং উত্তর পেয়েছি একই প্রশ্নের উত্তরে, হ্যাঁ বলেছেন 90% মানুষ এবং না বলেছেন 10% মানুষ। ইনস্টাগ্রামে এই প্রশ্নই আমরা করেছিলাম, সেই প্রশ্নের উত্তরে আপনাদের প্রতিক্রিয়া, হ্যাঁ বলেছেন 70% মানুষ, না বলেছেন 30% মানুষ। আমাদের সঙ্গে যে সমস্ত অতিথিরা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। কিন্তু জনগণ মনয় আমরা আজ এক অদ্ভুত প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আমরা সাধারণ মানুষকে কোরিলেট করানোর চেষ্টা করলাম বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রদীপ্ত, তরুণ জ্যোতি, তারা প্রত্যেকে নিজেদের রাজনৈতিক ব্যক্তিত্ব বা তার পরিচয়ের ঊর্ধ্বে উঠে কিন্তু তারা নানানভাবে সাহায্য করার যে চেষ্টা করবেন সে কথাটা অন্তত বললেন, প্রতিশ্রুতির কথা নয়। এটা বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ, এটাই জি 24 ঘন্টার চেষ্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনগণমন আজকের মতো এ পর্যন্ত। নিচ্ছে একটা বিরতি, এরপর দেখুন পেজওয়ান, পায়েল এবং নীলাঞ্জনার সঙ্গে।